This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, ভর দুপুরে কলকাতায় মেট্রো স্টেশনে মার্ডার, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি চালিয়ে ছাত্র খুন, নিহত মনোজিৎ যাদব বাগবাজার বয়েজের পড়ুয়া। একই স্কুলের ছাত্রের হাতে খুন মনোজিৎ, ভেবে দেখুন একবার। আজকের দ্বিতীয় ব্রেকিং, টিকিট কাউন্টারের সামনে 5 ছাত্রের ঝামেলা, মেট্রো স্টেশনে ছুরি নিয়ে ঢুকলো কি করে? প্রেম ঘটিত কারণে খুন অনুমান করছে পুলিশ। নিহত ছাত্রের বাড়ি বড়নগরে এসপি মুখার্জি রোডে। আজকে 3 নম্বর ব্রেকিং, প্রাথমিক মামলাতেও শীর্ষ আদালতে প্রশ্নের মুখে রাজ্য। বড় খবর আজকের, 2200 পদে ডিএলএড এর নিয়োগ হয়নি কেন? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রায় কার্যকর করতে রাজ্যকে 6 সপ্তাহের ডেডলাইন দেওয়া হয়েছে। 4 নম্বর ব্রেকিং, গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি গ্রহণই করল না আদালত। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন পার্থ। 5 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের, অত্যন্ত সিগনিফিকেন্ট। এসএসসি মামলায় কেন সুপ্রিম কোর্টের মুখে পড়েছে রাজ্য সরকার? দাগিদের থেকে টাকা ফেরত নিয়ে প্রশ্ন আদালতের। টাকা ফেরতের প্রক্রিয়া কত দূর? প্রশ্ন বিচারপতির। টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি জানিয়েছে রাজ্য, ভেবে দেখুন একবার। রাজ্যের আইনজীবীর উত্তরে ক্ষুব্ধ শীর্ষ আদালত। 6 নম্বর ব্রেকিং, কাল মণিপুর মিজোরাম সফর প্রধানমন্ত্রীর, সিগনিফিকেন্ট। হিংসার পর এই প্রথম মণিপুর সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। মিজোরামে প্রথম রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী, নজর থাকবে আমাদের। 7 নম্বর ব্রেকিং, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল গুলশান কলোনিতে গুলি বোমার তাণ্ডব। ভর সন্ধ্যেবেলা অটো স্ট্যান্ডে গুলি, মাঝরাতে বোমাবাজি। কলকাতায় গ্যাং ওয়ার জানেনই না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 8 নম্বর ব্রেকিং, দিল্লি বোম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতিরা, দ্রুত খালি করা হয় 2 হাইকোর্টই। 9 নম্বর ব্রেকিং, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সিবিআই। পুর নিয়োগ তদন্তে সিবিআইকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বড় খবর আজকের, 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 10 নম্বর ব্রেকিং, বীরভূমে বেআইনি পাথর খাদানে ভয়াবহ ধস, 6 শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম আরো 3 জন। নলহাটি থানার বাহাদুরপুরের ঘটনা। পাথর তোলার কাজ করেছিলেন শ্রমিকরা, সেই সময় আচমকাই এই ধস নামে। আছে, ওকে ছুরি মেরে দিয়েছে। নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে? অত্যন্ত চিন্তার বিষয়। দেখুন, নিরাপত্তা নিয়ে আরো বেশি সজাগ হওয়া উচিত বলে আমার মনে হয়। মার্ডার ইন আ মেট্রো স্টেশন, ভর দুপুরে সকলের চোখের সামনে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তখন সবে ফিরতি মেট্রো থেমেছে। স্কুল থেকে ফিরছে 4-5 ছাত্রের একটি দল। তখনই তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়, আর তারপর এক ছাত্র ছুরি নিয়ে হামলা চালায় আর এক ছাত্রের ওপর। তারা সহপাঠী, একই স্কুলের সহপাঠী। যে মেরেছে আর যাকে মেরেছে দুজন একই স্কুলের ছাত্র, বাগবাজার বয়েজের ছাত্র। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি দিয়ে কুপিয়ে খুন, মেট্রো স্টেশনেই বন্দুকে খুন ছাত্রের। ছুরির হামলায় খুন একাদশ শ্রেণীর ছাত্র, নিহতের নাম মনোজিৎ যাদব। তর্কাতর্কি থেকে ভয়ানক বচসা শুরু হয়ে যায়, আর তারপরই ছুরি দিয়ে কুপিয়ে খুন সকলের চোখের সামনে, দিনের বেলা, দুপুর বেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। শুক্রবার দুপুর ফিরতি মেট্রোয় দক্ষিণেশ্বর নেমেছে একদল ছাত্র। প্রত্যেকেই বাগবাজার বয়েজ স্কুলের ছাত্র। আচমকাই নিজেদের মধ্যে বচসা বাঁধে।
আর তখনই একজন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে ক্লাস 11-এর অপর ছাত্রকে। হামলা চালিয়েই পালিয়ে যায় সেই ছাত্র। মানে ওদের মার্ডারই প্ল্যান করা ছিল, ছুরি মেরেছে সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখিয়েছে। কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন দৌড়ে আসলাম তখন এটির মতন একজন পুলিশকে টানতে টানতে নিচে নামলো, আর একজন আর সব করে টানতে টানতে ওখান থেকে নিচে। দক্ষিণেশ্বর মেট্রোর ভেতরে ভর দুপুরবেলা ঠিক এইখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের বাইরেই দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং বচসার পরেই হাতাহাতিতে গড়ায় এবং সেই দুই বন্ধুর পাশাপাশি তাদের আরও অনেক বন্ধুবান্ধবরা ছিল। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে। আহত ছাত্রের নাম মনোজিৎ যাদব, বাগবাজার বয়েজের ক্লাস 11-এর ছাত্র। আহত মনোজিৎকে বন্ধুরা নিয়ে যায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। ততক্ষণে সব শেষ। খুবই ভালো ছেলে ছিল, আজ পর্যন্ত কোনো কারোর সাথে ঝামেলা ছিল না, কিচ্ছু ছিল না। হঠাৎ করে কিভাবে কি হলো আমরা কেউ কিছু জানি না। যারা না ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। কি শুনলেন আপনি? আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু এখানে নিয়ে এলো, নিয়ে তুমি হাসপাতালে আসো, তুমি আসো। কারা বললো হাসপাতালে? ওর বন্ধু। আচ্ছা, এসে কি দেখি? এসে দেখলাম আর নেই। নিহত মনোজিৎ যাদবের বাড়ি বরানগরে এসপি মুখার্জি রোডে। এই ঘটনায় তার 3 বন্ধুকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ প্রণয় ঘটিত কারণেই খুন। কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে, যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর 2টা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে, বড়ানগর স্টেট জেনারেল হসপিটাল, যেখানে ওর ডেথ হয়ে গেছে। দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মোড়ানো এবং এখানে কিন্তু যেখানে ঠিক ঘটনাটা ঘটেছে অর্থাৎ যেখানে রক্তের ছাপ রয়েছে, যে মৃত ছাত্র সে তাকে যখন আঘাত করা হয় সেখানে যে রক্তের যে ছাপ রয়েছে সেই রক্তের ছাপ যেখানটা রয়েছে সেই জায়গাটা এবং সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু এই সিসিটিভির আওতায় রয়েছে। এখন এই সিসিটিভি হচ্ছে এই তদন্তের সবচেয়ে বড় হাতিয়ার এবং পুরো বিষয়টা যখন যে সময়টা ধরে চলে সেখানে যে মেট্রো রেলের যে রক্ষীরা ছিলেন সেই রক্ষীরা কোন জায়গায় ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। দেখুন, সিসিটিভি লাগিয়ে কি ধরনের অপরাধ ঘটিয়েছে, কে ঘটিয়েছে সেগুলো ধরা যায়, এটা ঠিকই যদি সিসিটিভি সেখানে থাকে। কিন্তু সিসিটিভি আদৌ কোনো ভয় তৈরি করতে পারছে কি? আপনি দেখবেন অনেক জায়গায় রাস্তায় লেখা থাকে ইউ আর আন্ডার দ্য সার্ভিলেন্স অফ সিসিটিভি, রাস্তায় লেখা থাকে। তারপরও লোকের রাস্তায় মারপিট করে, ওর গালে চর মেরে দেয়, ছোড়া চালিয়ে দেয়, এই তো ঘটনা। এদের তো বোধ বুদ্ধি সামান্য হলেও আছে। ক্লাস 11-এর একেবারে কচি বাচ্চা তো নয়। সিসিটিভি আছে মেট্রো স্টেশনের ভেতরে, সে ধরা পড়ে যাবে। বন্ধু যদি মারা যায় তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে, সব কিন্তু সে জানতো। কিন্তু ওই যে উগ্ররাগ, সিসিটিভি থাকা সত্ত্বেও মেট্রো স্টেশনের ভেতরে সে চালিয়ে দিল বন্ধুকে ছোড়া। ফলে সিসিটিভি থাকলেই যে অপরাধ বন্ধ করা যায় এমন কিন্তু নয়। অনেক সময় সিসিটিভি না থাকা নিয়ে আমরা অনেক লাফালাফি করি, হইচই করি। তদন্তের ক্ষেত্রে সিসিটিভি সাহায্য করবে, কিন্তু সিসিটিভি যদি অপরাধ ঠেকাতে পারত তাহলে এতদিনে এত অপরাধ হতো না। ক্লাস 11-এর ছাত্রকে খুন করলো তারই বন্ধু, ছুরি নিয়েই স্কুলে গিয়েছিল অভিযুক্ত। কতই বা বয়স, এখনো 18 পেরোয়নি। আন্ডার 18, এরা 17, 17.5 এরকম হবে। এই তো সেদিন আর একটা কাণ্ড আপনাদের দেখিয়েছিলাম, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের স্কুলে কি হয়েছিল। ক্লাসে দুষ্টুমি করেছিল, শিক্ষক ছোট্ট করে পিঠে একটা চাপড় মেরে দিয়েছিলেন যে দুষ্টুমি করো না। বদলা নিতে একটা বন্দুক হাতে, কার্তুজ ভরা পিস্তল নিয়ে শটান স্কুলে পৌঁছে যায় সেই ছাত্র। স্কুলের ছাত্ররা বাধা দিতেই সেই ছাত্র স্কুলের পাশেই ইতিহাস শিক্ষকের ভাড়া বাড়ির দিকে রওনা দেয় তাকে মারবেন বলে। তখনই তাকে ধরে ফেলেন এক সিভিক ভলান্টিয়ার। ঝাড়গ্রামে ক্লাস 10-এর ছাত্রের হাতে পিস্তল, আর এখানে বাগবাজারের স্কুলের এক ছাত্র ছুরি দিয়ে খুন করলো আর এক ছাত্রকে, সহপাঠীকে। প্রশ্ন আরও আছে। মেটাল ডিটেক্টর পেরিয়ে একটা গেট থাকে, আপনারা সবাই জানেন, মেট্রো চাপেন সবাই। মেটাল ডিটেক্টর গেটে তো ধরা পড়ে যাওয়ার কথা, তাহলে তো কোনো একটা গাফিলতি ছিল নিরাপত্তায়। স্টেশনে ঢুকলো কি করে? ব্যাগ স্ক্যান করা হয়, তারপরও মেট্রো স্টেশনে কি করে ছুরি নিয়ে ঢুকতে পারলো এই ছাত্র? অত্যন্ত চিন্তার বিষয়। দেখুন, নিরাপত্তা নিয়ে আরও বেশি সজাগ হওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু মনে রাখবেন, ল অ্যান্ড অর্ডার পিওরলি
দ্য ম্যাটার অফ স্টেট গভর্নমেন্ট। আমরাও নিশ্চয়ই এরকম একটি ঘটনাতে একটু স্তম্ভিত এবং নিশ্চয়ই আরও পুলিশ ইনকোয়ারির পরে উঠে আসবে কি কেন এবং নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে। ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্টকে কন্ট্রোল করা দরকার, এই নিয়ে অনেক বেশি কড়াকড়ি হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু সত্যি কথা বলতে প্রফেশনালিজম বলতে যা বোঝায় সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল কাজ করতে গিয়ে। শিক্ষার্থীদের হাতে থাকবে বই আর পেন আর পেন্সিল, সেখানে তার হাতে আমার মনে হয় এগুলো সবসময় তো হয় না, এটা অস্বাভাবিক একটা বিষয় এবং নিশ্চয়ই যে ছাত্ররা ছিলেন তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার। খেয়াল রাখবেন, মেট্রো স্টেশনে খুন হয়েছে স্কুল ছাত্র, খুন যে করেছে এবং যে হয়েছে দুজনই ছাত্র। বিপদ কিন্তু আমাদের দুয়ারে। এখনো কি আমরা সজাগ? অপরাধ ঠেকাতে মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। নিরাপত্তা কর্মীরা তো আছেনই, তাদের তো সবার আগে অগ্রাধিকার, তাদের কাজ তাদের করতেই হবে। প্রশাসনের ভূমিকা তো অনস্বীকার্য, কিন্তু ভয়ের চাদর মুড়ি দিয়ে যদি সাধারণ নাগরিক মুখ মুড়িয়ে থাকে বা অন্যদিকে ঘুরিয়ে থাকে তাহলে এই জিনিস ঘটেই চলবে। কারণ আমাদের চারপাশটা বদলে যাচ্ছে এবং তার একটা বড় কারণ হচ্ছে আমজনতার অনেক সময় নিষ্ক্রিয়তা। এখানে স্টেশনের ভেতরে অনেকেই ছিলেন, বচসা অনেকে থামাতে পারতেন, জানি না কী সিনারিও সেই সময় ছিল, পরে বোঝা যাবে ধীরে ধীরে, কিন্তু নিশ্চয়ই কেউ এগিয়ে আসেননি। প্রশাসনের ভূমিকার কথা বলছিলাম। প্রশাসনের বিরুদ্ধে লোক খেপানোর কাজটা কিন্তু ঠোঁটকাটা নয়, আমাদের নয়। যা ঘটছে এক্স্যাক্টলি যেখানে যা ঘটছে সেটাই দেখাচ্ছি, সেটাই বলছি। কথায় বলে যে একটা ভাত টিপে বোঝা যায় হাঁড়ির সব ভাত সেদ্ধ হয়েছে কিনা। আমরা বাড়িতে তাই করি। সেই একটা ভাত হিসেবে বেছে নিচ্ছি কাল রাতের গুলশান কলোনির, কসবার গুলশান কলোনির এই ঘটনাটিকে। ভর সন্ধ্যায় গুলশান কলোনিতে হাড়হিম করা কাণ্ড। রীতিমতো দুষ্কৃতীরা হাতে বন্দুক নিয়ে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই নিজেদের দাপট দেখালো। প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট ধরে তারা সেই অপারেশন চালায়। তৃণমূলের এটা হচ্ছে পার্টি অফিস। এই তৃণমূল পার্টি অফিসে যে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, এই ক্যামেরাতেই মূলত গতকাল সন্ধ্যা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে সেই ছবি মূলত বন্দী হয়েছে। গত সন্ধ্যায় গুলশান কলোনিতে কি হয়েছিল সে কথায় আর যাচ্ছি না, খোঁজার চেষ্টা করব কেন গুলশান কলোনি তৈরি হচ্ছে এরকম, তা আবার কলকাতার ভেতরে। কলকাতায় গুলি বোমা এখন জল ভাত হয়ে যাচ্ছে, কিন্তু কেন? গুলশান কলোনি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বাড়ি অবশ্য 107 নম্বর ওয়ার্ডে। এবং মনে আছে নিশ্চয়ই যে গত বছর 15ই নভেম্বর রাতে নিজের বাড়ির সামনেই সুশান্তকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়। অল্পের জন্য তিনি রক্ষা পেয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। ওই হামলার যিনি কিংপিন আদিল হোসেন, গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পুলিশ যথেষ্ট প্রমাণ দিতে না পারায় আজকেই জামিন পেয়েছে আদিল। কি বলবো, এতে আমার কিছু বলার নেই। আমি লয়ারের সঙ্গে আলোচনা করেছি, আমি সুপ্রিম কোর্টে হয়তো মুভ করছি। একজন শাসক দলের নেতা তিনি যদি যথাযথ পুলিশি সহযোগিতা না পান তাহলে সাধারণ মানুষ বা বিরোধী দলের যে কেউ পাবেন না, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। কলকাতা পুলিশের উপর তো কোনো আস্থাই নেই। আরজি করের ওই বোনটির পরিবারেরও কোনো আস্থা ছিল না। আর কলকাতাতে যে কোনো ধরনের ক্রাইম ঘটলে যারা ভিকটিম হয় তাদের পরিবাররাও সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে সিবিআইডি তদন্ত চায়। সুশান্তবাবুকে অবিলম্বে এর বিরুদ্ধে মুখ খোলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত যে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, তার পুলিশ মন্ত্রীর আমলে তার এই অবস্থা হয়েছে, এটা অবিলম্বে তার প্রতিবাদ করা উচিত। আদিল যে ছাড়া পেয়ে গেল, এতে আপনার প্রাণের ভয় থাকছে না? ও তো কি করা যাবে, এরকম কত আদিল লুকিয়ে আছে তো জানি না, বলতে পারবো না, দেখা যাক। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম আমরা সবাই জানি। তার হাতে থাকা কলকাতা পুলিশের উপর আস্থা হারিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারই দলের বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। সুশান্ত একেবারে শেষে কি বললেন, এই রকম কত আদিল লুকিয়ে আছে বলতে পারবো না। কলকাতা অপরাধের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দাপুটে তৃণমূল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান কার্যত সেটা মেনেই নিচ্ছেন। গুলশান কলোনি নিয়ে আমাদের সন্দেহ, যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি
অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাস। গুলশান কলোনি আশেপাশে অস্ত্র কারখানা চলে। জানি না এর পরেতে যে কলকাতার অপরাধ জগতের যা কিছু ঘটনা ঘটছে তার সঙ্গে কেন গুলশান কলোনির নাম জড়িয়ে যাচ্ছে। ববি হাকিম বলেছিল 50% উর্দুভাষী লোক কলকাতা পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো। ববি হাকিম এটা করে দেখাবে, আর মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবে না। এরকম ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে ছড়িয়ে আছে, যেখানে ইলেকট্রিকের বিল দিতে হয় না, ট্রেড লাইসেন্স নেই, বিল্ডিং প্ল্যান নেই, ভোটটা মমতাকে দিতে হয়। জাভেদ খান আর তার বেটার রাজত্ব। কিন্তু এরকম গুলশান কলোনি তৈরি হচ্ছে কি করে আগেই বলেছিলাম, আজকে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। মন্ত্রী জাভেদ খান এবং কাউন্সিলর সুশান্ত ঘোষের কথার টক্করটা একবার শুনে দেখুন। গুলশান কলোনির কাউন্সিলরকে জিজ্ঞেস করো, আমি তো ওর মধ্যে নেই, আমি ওইখানে যাইও না। সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবো না, বলতে পারবো না আমি। জাভেদদা কেন বলছেন? আমি তো কাউন্সিলর হিসাবে আমাকে ওই অঞ্চল দেখতেই হবে। দেখছি বলে তো গত 32 বছর পর গুলশানে ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, আলো হচ্ছে, জল হচ্ছে। অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না, কসবার মধ্যে শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে। যেখানে টাকা উঠছে, ইলিগাল কাজ হচ্ছে, সেই জায়গায় সব ঝামেলা হচ্ছে। আমি যখন 107-এ ছিলাম তখন 107-এ ঘটতো, এখন 108-এ আছি, 108-এ ঘটছে। সেটা জাভেদদা বলতে পারবে কেন 7-এ থাকা অবস্থায় কেন 7-এ গন্ডগোল হয়েছে, আর 8-এ আসা অবস্থায় 8-এ কেন গন্ডগোল হচ্ছে। ওই ইলিগাল বিল্ডিং হচ্ছে, এসব নিয়ে যে ঝামেলা আছে, ওটা পুলিশ না বন্ধ করতে হবে না। বেআইনি নির্মাণ ওখানে গুলশানে করেছে 99% তফসিয়ার লোকরা। শুধু বেআইনি নির্মাণ না, ভেরি দখল সমস্তটাই তফসিয়ার লোকরা ওখানে করেছে। মন্ত্রী বলছেন কলকাতার অন্য কোথাও হয় না, কসবাতেও হয় না, শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডে এইসব কাণ্ড হয়। কাউন্সিলর পাল্টা বলছেন গুলশান কলোনির বেআইনি কাজের বেশিরভাগটার সঙ্গে যুক্ত তফসিয়ার লোকেরা। মানে জাভেদ খানের কথাই বলতে চাইছেন তিনি। জাভেদ খান তফসিয়ার লোক। গুন্ডা রাজটা বন্ধ করতে হবে। আমি যেটুকু জানি তার চেয়ে বোধহয় জাভেদদা বেশি জানে কেন গন্ডগোল হচ্ছে। পুলিশকেও বলবো ইমিডিয়েট অ্যাকশন নিক, কে কার লোক দেখবার দরকার নেই, ধরুক এবং তাদের কড়া শাস্তির ব্যবস্থা করুক। গুন্ডারা তৃণমূল হয় না। আমার মনে হয় কালকের ঘটনাটা এড়ানো যেত। কালকে আমি নিজে অনেকবার করে বলেছি, থানার সঙ্গে কথাবার্তা বলেছিলাম, এর আগে অনেকবার আমাদের আলোচনা হয়েছে। কালকের ঘটনাটা মেটানো যেত, কালকের এড়ানো যেত। নিষ্ক্রিয়তা ছিল বলে হলো না, সেরকমই তো মনে হচ্ছে। পুলিশ নিষ্ক্রিয় বারবার বলছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর। বললেন পুলিশ যদি সক্রিয় হতো তাহলে গতকালের ঘটনাটা এড়ানো যেত। রাজ্যের পুলিশ মন্ত্রী কে? তবে পুলিশ যদি অ্যাক্টিভ হতো কালকের ঘটনাটা এড়ানো যেত। কালকে সন্ধ্যাবেলা আমি নিজে থানার ওসিকে ফোন করেছিলাম, তার আগে 2 দিন ফোন করেছিলাম। দিনের পর দিন ক্রিমিনালটা প্রকাশ্যে ফেসবুক পেজে যা তা বলে যাচ্ছে, পুলিশ নিশ্চুপ। জানি না পুলিশের এই ভূমিকাটা কেন। পুলিশই কোনো ব্যবস্থা নেয়নি? কোনো ব্যবস্থা হয়নি। কালকে সন্ধ্যা 6টার সময় ঘটনা ঘটেছে, তারপরেও একটা ছেলেকেও অ্যারেস্ট করা গেল না। উপরন্তু রাত্রিবেলা পুলিশি টহল অবস্থায় 4টে ছেলের বাড়িতে বোম পড়ল রাতের অন্ধকারে। কেন হচ্ছে, কি হচ্ছে, এটা বুঝতে সমস্যা হচ্ছে, আমার সত্যি সমস্যা হচ্ছে। কেন গুলশান কলোনি তৈরি হয় এ পর্যন্ত কাটাছেঁড়া করে, মানে মন্ত্রী কাউন্সিলর তারা যা বলছেন তাদের কথা থেকে নির্যাস নিয়েই বলছি। 1, হাওয়ায় প্রচুর টাকা উঠছে, অনস্বীকার্য, মানে জমি জলা বাড়ি সহ বিভিন্ন কারবার। 2, বেআইনিভাবে সেই টাকা ধরতে শাসক দলের 2 গোষ্ঠীর কোন্দল গোলমাল। এবং 3 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তা। বিরোধীরা বলছে না, বলছেন শাসক দলের নেতাই। গোটা রাজ্য জুড়ে এরকম টাকা পয়সার ভাগ নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই, এবং এই লড়াই সব জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী দিনে বাংলার মানুষকে এর জন্য প্রাণহানি হবে। কসবার বিধায়ক ভালো বলতে পারবেন, কলকাতা শহরের সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। এবং আপনারা যদি চান কসবার প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখুন, 66 থেকে শুরু করে সমস্ত ওয়ার্ড, কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। সেটা আটকানোর ক্ষমতা
কসবার বিধায়কের আছে কিনা জানি না, কিন্তু আমার নেই। গুন্ডারা তৃণমূল হয় না, গুন্ডারা তৃণমূল যারা করে তারা দিদির আদর্শের মধ্যে বিশ্বাস রাখে। যে গুলশনে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তফসিয়ার লোকরা খেয়ে যেত, এবং সেটা বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু আক্রোশ থেকে এই ঘটনাগুলো ঘটছে। কারণ একটা মধু ভাণ্ড তৈরি করা, মধু ভাণ্ড, সেখান থেকে মধু খেতে বাইরের লোকরা আসতো, সেই মধু খাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন, যার ফলে আক্রোশ তৈরি হয়েছে একটা। বিধায়ক এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে এই গুলশন কলোনির প্লট বিক্রি করা থেকে যাবতীয় অপকর্মের জন্য যে লড়াই চলছে, সেই লড়াই প্রকাশ্যে আসছে। কেন তফসিয়ার লোক ওখানে ঢুকবে ক্রিমিনালরা? সেটা হয় না তো। এবং আমি যতদিন এখানে আছি সেটা করব। যে সমস্ত ক্রিমিনালরা গুলশনটাকে নিজের মুক্তাঞ্চল ভেবে নিয়েছিল, তাদেরকে আমি যতদিন 108 নম্বর ওয়ার্ডে আছি তাদেরকে আমি ঢুকতে দেবো না। পুলিশ তো আর প্রকাশ্যে বলতে পারছে না যে আমি কার কথা শুনবো, মন্ত্রীর কথা না কাউন্সিলরের কথা। মন্ত্রীর আর কাউন্সিলরের কথা যদি 180 ডিগ্রি উল্টো হয় এবং একজন আরেকজনের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি যদি ক্রিমিনালাইজেশনের অভিযোগ করে, তাহলে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, রুল অফ ল, আইনের শাসন করবে, তার সুযোগ থাকা উচিত। কিন্তু পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। এর মধ্যে সূক্ষ্ম হচ্ছে ক্রিমিনালদের জায়গা দখলের লড়াই। ক্রিমিনালরা যারা গত 4 বছর ধরে এই অঞ্চলের বাইরে হয়ে আছে, তারা আবার চেষ্টা করছে কোনো একটা শক্তিকে সামনে রেখে প্রবেশ করবার, এবং এদের পিছনে যে একটা শক্তি আছে তার বড় কারণ পুলিশের এই নিষ্ক্রিয় অবস্থান। ক্রিমিনালটাকে ব্যাকআপ দিচ্ছে কি? আপনারা খোঁজ করুন, পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ সব জানে। এই কাউন্সিলর আপনি যার নাম বললেন, তিনি যখন গুলি খেয়েছিলেন, আজ অবধি সেই ঘটনার কী তদন্ত হলো, কেন তাকেই গুলির টার্গেট করা হলো, এটা এখন অবধি আমরা জানতে পারলাম না। মালদায় তৃণমূলের নেতা গুলিতে খুন হয়ে গেলেন, যাকে অ্যারেস্ট করা হলো তিনি বললেন বড় মাথারা রয়েছে। ফলে এখানে জাভেদ খান বনাম এই সুশান্তবাবুর লড়াইয়ের মধ্যেও কোন বড় মাথা রয়েছেন, কি তাদের টার্গেট, বিধানসভার সামনে কোনো অন্য ইঙ্গিত আছে কিনা, সেগুলো তৃণমূলের আভ্যন্তরীণ তদন্তেই খুঁজে বার করতে হবে। দলের লোকেরাই কি এর পেছনে রয়েছে বলে মনে হয়? পুলিশ জানে, পুলিশ সব জানে। গতকালের ঘটনা তো নিশ্চয়ই কারণ মদত আছে, না হলে আপনারাই বলুন না, এটা কলকাতা শহরের মতো জায়গায় সন্ধ্যা 6টার সময় পিস্তল নিয়ে, বোমা নিয়ে দাপাদাপি করে বেরিয়ে, পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে 2:30টার সময় ফের পুলিশকে চ্যালেঞ্জ করে 4-5 জনের বাড়িতে বোম মারা, এটা কোনো বড় শক্তি না থাকলে পারে নাকি পিছনে? মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, সেই পুলিশ অর্থাৎ তার আন্ডারে থাকা পুলিশ কেন নিষ্ক্রিয়, সেটা জলের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার দলেরই নেতা, মুখ্যমন্ত্রীর দলেরই ডাকাবুকো কাউন্সিলর। তিনি বলছেন যে বড় শক্তির মদতে বেআইনি কাজ চলছে, পুলিশ সব জেনেও চুপ। সুশান্তর খোলামেলা কথায় চমকে যাচ্ছেন। পিকচার আভি বাকি হ্যায়। সবচেয়ে বড় চমক দিলেন ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক মন্ত্রী, দাপুটে মন্ত্রী, কলকাতার মেয়র। গতকাল সন্ধ্যার এই ঘটনা তিনি আজ বিকেলে পর্যন্ত জানেন না। কোথায় কোথায় এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপারটা। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে খবর এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো? না, নিরাপত্তা নিশ্চয়ই আমি কথা বলবো। শহরের মেয়রের থেকে এ ধরনের কথাই প্রত্যাশিত, কারণ তার মাথায় গুলশন কলোনির গুলি চালনা, সেখানে যে অরাজক পরিস্থিতি, তা অগ্রাধিকারের মধ্যে নেই। তার মাথায় রয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্র, যাকে তিনি মিনি পাকিস্তান বলে অভিহিত করেছেন। তার ফলে কলকাতার উন্নয়ন, কলকাতার আইন শৃঙ্খলা, কলকাতায় গুলি চালানো, এসব কেন তার মাথায় থাকবে? তার মাথায় যা রয়েছে তিনি সেসব নিয়েই ব্যস্ত রয়েছেন। মেয়র সাহেব এই যে বলছেন তিনি জানেন না, এটাকে কি আশকারা বলবো না আমরা? উঠতে থাকা টাকা, সেই টাকা ধরতে তাঁরই দলের 2 শিবিরের টক্কর, হাত গুটিয়ে থাকা পুলিশ, মহানেতাদের আশকারা, এইসবের যোগফল নৈরাজ্য। তাই দাপুটে কাউন্সিলরের ওপর গুলি চালানোর মাস্টারমাইন্ড দিব্যি জামিন পেয়ে যায়, কারণ পুলিশ প্রমাণ দিতে পারেনি।
হাওয়া বেরিয়ে চুপসে যান সেই দাপুটে কাউন্সিলর। কি বলবো, এতে আমার কিছু বলার নেই। আমি লয়ারের সঙ্গে আলোচনা করেছি, আমি সুপ্রিম কোর্টে হয়তো মুভ করছি। একজন শাসক দলের নেতা তিনি যদি যথাযথ পুলিশি সহযোগিতা না পান, তাহলে সাধারণ মানুষ বা বিরোধী দলের যে কেউ পাবেন না, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। আদিল যে ছাড়া পেয়ে গেলে আপনার প্রাণের ভয় থাকছে না? ও তো কি করা যাবে, এরকম কত আদিল লুকিয়ে আছে তো জানি না, বলতে পারবো না, দেখা যাক। সুশান্তবাবুকে অবিলম্বে এর বিরুদ্ধে মুখ খোলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত যে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, তার পুলিশ মন্ত্রীর আমলে তার এই অবস্থা হয়েছে। এইভাবেই তৈরি হয় এক একটা গুলশান কলোনি, বাড়তে থাকে অপরাধ, ছড়িয়ে পড়ে গোটা সমাজে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতেই খুন হয় স্কুল ছাত্র। এরকম ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে ছড়িয়ে আছে, যেখানে ইলেকট্রিকের বিল দিতে হয় না, ট্রেড লাইসেন্স নেই, বিল্ডিং প্ল্যান নেই, ভোটটা মমতাকে দিতে হয়। পুলিশ তো প্রকাশ্যে বলতে পারছে না যে আমি কার কথা শুনবো, মন্ত্রীর কথা না কাউন্সিলরের কথা। মন্ত্রীর আর কাউন্সিলরের কথা যদি 180 ডিগ্রি উল্টো হয় এবং একজন আরেকজনের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি যদি ক্রিমিনালাইজেশনের অভিযোগ করে, তাহলে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, রুল অফ ল, আইনের শাসন করবে, তার সুযোগ থাকা উচিত। কিন্তু পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। তিনি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, দুর্গাপুর এনআইটিতে গিয়েছিলেন আত্মনির্ভর ভারত গড়ার বিষয়ে পরামর্শ নিতে। মঞ্চ থেকে নেমে কর্ডলেস মাইক্রোফোন হাতে নিয়ে দর্শক আসনে হাজির হন সুকান্তবাবু, কিন্তু তাল কেটে দেন রাজস্থান থেকে এনআইটিতে পড়তে আসা ছাত্র আয়ুষ। मंत्री जी को ये क्वेश्चन किया था कि हमारे देश में जहाँ पे नागरिकों को मौलिक अधिकारों का हनन हो रहा है, वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे हो गई? मंत्री जी ने आंसर तो नहीं दिया, वो सॉल्यूशन पूछ रहे थे, वो बात को अनसुना कर रहे थे। और ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है, उनको बैठने के लिए स्कूल में है ही नहीं, वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे होगी? मंत्री जी आपका क्वेश्चन में गुस्सा हुआ क्या? हाँ, गुस्सा हुए थे। क्या बोला? बोले तो बस गुस्सा होके बात को अनसुना कर रहे थे, और दूसरी जो मैं कह रहा था उसके अनुसार दूसरी बात कर रहे थे। आपका माइक ले लिया? हाँ, माइक डायरेक्टर से ने ले लिया। আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না। কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। দেশের সংরক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছে। কারোর মদত থাকতে পারে? হ্যাঁ, কোন রাজনৈতিক দলের মদত থাকতেই পারে, না অস্বীকার করার কি আছে। কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। আমি মৌলিক অধিকারের কথা বলবো, আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি, আমি কি করেছি দেশের জন্য? দায়িত্ব পালনের সময় কখনো লক্ষণরেখা অতিক্রম করেননি বিদায় সংবর্ধন অনুষ্ঠানে মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের। টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, সেচমন্ত্রী মানস ভূঁইয়া। মতুয়া সম্প্রদায়কে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কাঠের মালা মন্তব্যের প্রতিবাদ। কৃষ্ণনগরে পথসভা বিজেপির। কৃষ্ণনগরে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে বিশাল পদযাত্রায় ছিলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ সভাতেও যোগ দেন বিরোধী দলনেতা। নবান্নে ডেপুটেশন রাজ্যে গ্রুপ ডি ঐক্যমঞ্চের তরফে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে 4 প্রতিনিধির সাক্ষাৎ। তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস। বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্ষোভ বারুদের স্তূপ তৈরি করছে। নেপালের থেকেও ভয়াবহ হবে পরিস্থিতি, বিস্ফোরক মন্তব্য আশিস খামরুইয়ের। স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। গ্রামবাসী নেতাদের ভিড়ে লেখাপড়া লাটে ওঠার উপক্রম। প্রতিবাদে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের বিক্ষোভ। ছবিটা মালদার বালুপুর নরেশচন্দ্র সাহা জুনিয়র হাই স্কুলের। ঘটনাস্থলে হাজির জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। পুজোর মুখে বন্ধ ধূপগুড়ির 3টি চা বাগান। এক রাতে বন্ধ চামুরচি, রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান। কোনো নোটিশ ছাড়াই বাগান বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্মহীন 5000-এর বেশি শ্রমিক। প্রতিবাদে চা বাগানে গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। ভাগলপুর থেকে কলকাতাগামী বেসরকারি বাস থেকে 72 লক্ষ টাকা উদ্ধার। তল্লাশি চালিয়ে গ্রেপ্তার 4। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ 19 নম্বর জাতীয় সড়কে পালশিট টোল প্লাজায় বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায়। 2টি ব্যাগ থেকে উদ্ধার বিপুল টাকা।
অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত মুর্শিদাবাদের সুতি বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সোমনাথের বিরুদ্ধে অভিযোগ তার স্ত্রীর। ছোট সন্তানকে নিয়ে আতান্তরে মহিলা, অভিযোগ অস্বীকার বিজেপির মণ্ডল সভাপতির। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH